হ্যালো। জি, শোনা যাচ্ছে স্পষ্টভাবে শোনা যাচ্ছে। সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। তো আমরা শুরু করি। আজকের থেকে আপনাদের একদম ফুললি ডিজাইনের মধ্যে আমরা চলে যাচ্ছি। তো তার আগে আপনাদেরকে একটু দেখাই, এটা আমাদের একটা ডেমো সাইট, যেটা আমরা কনভার্ট করব HTML থেকে এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করব, যেন আপনারা প্রত্যেকটা ধাপে ধাপে বুঝতে পারেন যে কিভাবে আমরা একটা কাজ করে থাকি প্রফেশনালি। তো চলেন স্টার্ট করি। স্টার্ট করার জন্যে আপনারা যেমন জানেন যে হচ্ছে আমরা এখানে একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি। ডেমোটা আমি এখানে রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা স্টার্ট করতেছি। প্রজেক্ট বলে একটা ফোল্ডার নিলাম। এই ফোল্ডারের মধ্যে তাইলে যেমনটা আপনারা জানেন যে একটা আমাদের প্রথমেই HTML এর ফাইল প্রয়োজন। তো এটা যেহেতু হোম পেজ, এটাকে আমরা নাম দিচ্ছি index.html। একই রকমভাবে CSS এর জন্য আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, যার মধ্যে আমরা প্রথম CSS ফাইলটা লিখতেছি css.css বা style.css। এই আমরা আমাদের প্রজেক্টের ডাইরেক্টরিটা ক্রিয়েট করে নিলাম, যেরকমটা আমরা করতেছিলাম আগের ক্লাসগুলোতেও আপনারা করেছেন। আমি ডাইরেক্টরিটাকে এখানে নোটপ্যাডে ওপেন করে নিচ্ছি। তো HTML এর ফাইলটা এবং CSS এর ফাইলটাকে আমি এখানে নোটপ্যাডে ওপেন করে নিলাম। এখন আমরা এখান থেকে স্টার্ট করব। স্টার্ট করার জন্য আপনারা অলরেডি জানেন যে কিভাবে স্টার্ট করতে হয় HTML কোডিং আর কিভাবে CSSকে কানেক্ট করতে হয়। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই, আপনারা অনেকেই এখনও ক্লাসরুমে যুক্ত হননি। আপনারা দ্রুত ক্লাসরুমে যুক্ত হয়ে যান। ক্লাসরুমে যুক্ত না হলে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টগুলো আমরা নিতে পারবো না আর কি। আপনাদের প্রবলেম সলভিং, মার্কিং করা সব কিছু ওইখান থেকে হবে। হ্যাঁ, মার্কিং করার পরে কোর্স শেষে আপনারা একটা সার্টিফিকেটও পাবেন ইনশাল্লাহ। তো যারা যারা যুক্ত হননি, হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকেও পিন করা আছে লিঙ্ক, আপনারা দ্রুত যুক্ত হয়ে যান। তো ঠিক আছে, আমরা এখানে স্টার্ট করতেছি। এইগুলো আমি এখন এক্সপ্লেন করতেছি না, যেহেতু আপনারা অলরেডি এটা জানেন। এর মধ্যে যদি কারোর কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই করবেন। আচ্ছা, যেহেতু এই পর্যন্ত আপনারা অলরেডি করেছেন, এই জন্য আর কি আমি, যেহেতু আপনারা অলরেডি HTML লেখা শিখে গেছেন, এই জন্য আমি না লিখে জাস্ট কিছু কোড কপি করে নিয়ে আসলাম, যেটাকে বলে হচ্ছে HTML বয়লার টেমপ্লেট। তো HTML বয়লার টেমপ্লেট লিখে সার্চ দিলেই আর কি এরকম ব্ল্যাঙ্ক HTML এর বেসিক যে টেমপ্লেট, এইটা আপনারা পেয়ে যাবেন। তো এখন আপনারা কপি পেস্ট করবেন না, যেহেতু আপনারা কেবল লার্নিং স্টেজে আছেন। যখন প্রফেশনালি কাজ করবেন তখন দেখবেন যে আরও সুন্দর সুন্দর টুলস আমরা ব্যবহার করব কোডগুলোকে অটো জেনারেট করার জন্য। আচ্ছা, অলরেডি আপনারা জানেন যে কিভাবে আমাদের style.cssকে এই জায়গাতে অ্যাড করতে হয়, অ্যাটাচ করতে হয়। তো আমি জাস্ট ফাইলটাকে এখানে অ্যাটাচ করে নিচ্ছি। ওয়েট, খালি CSS লিখে কোনো কাজ আছে? CSS কিসের সঙ্গে লাগবে? আচ্ছা, আপনারা হচ্ছে কম বেশি CSSও পড়েছেন, HTML এর ট্যাগও পড়েছেন। এখন দেখেন, এখানে আমি আপনাদেরকে ফাইলগুলো একটু এক্সপ্লেইন করবো। এটা হয়তো জুম করা যায় না, আপনারা দেখতে পাচ্ছেন কি না কেউ একটু জানাবেন। যে এখানে আমি যে ফোল্ডার স্ট্রাকচারটা নিয়েছি, এই যে আমাদের প্রজেক্ট ফোল্ডার, এর মধ্যে CSS এর ফোল্ডার, এর মধ্যে CSS, আর প্রজেক্ট ফোল্ডারের মধ্যে সরাসরি আমাদের index.html। এই যে ফোল্ডার স্ট্রাকচারটা, এটা যেভাবে করতে হয়, এইটা হচ্ছে আমাদের যে প্রজেক্টের নাম থাকবে আর কি, সেই নামের একটা ফোল্ডার। এর মধ্যে CSS এর জন্য CSS এর ফোল্ডার, ইমেজের জন্য ইমেজের ফোল্ডার, এইভাবে আমরা ফোল্ডারের নামটা করব।
আর সরাসরি এইখানে প্রথম প্রজেক্টে ঢুকেই যে ফাইলটা সরাসরি অ্যাক্সেস করা যাবে সেটা হবে আমাদের index.html, আর এটাই হচ্ছে আমাদের মূলত হোম পেজ। আচ্ছা, আপনারা সিএসএস এখনও লিঙ্কিং করা হয়তো শিখেননি, বাদবাকি বিষয়গুলো শিখেছেন যে মেটা ট্যাগ এটা কি, এই মেটা ট্যাগটা কি, এই মেটা ট্যাগটা কি, টাইটেলটা কি, তো এইগুলো আপনারা কম বেশি শিখেছেন। এখন আমি এই লাইনটা আপনাদের জন্য রিমুভ করে দিয়ে আমি আবার লিখি বা এখান থেকে এক্সপ্লেন করে দিই। দেখেন, আমাদেরকে যখন কোনো একটা ফাইলকে এইখানে কানেক্ট করতে হয়, যেমন মনে করেন যে স্টাইল শিট বা জাভাস্ক্রিপ্টের শিট, তখন এইভাবে একটা লিঙ্ক ট্যাগ নিতে হয়। জাভাস্ক্রিপ্টের যে সময় তখন লিঙ্ক নিতে হয় না, তখন স্ক্রিপ্ট ট্যাগ নিতে হয়। নিয়ে REL অর্থাৎ হচ্ছে রিফারেলটা কী জিনিস, এটা কী ধরনের ফাইল সেইটা বোঝানোর জন্য আমরা এখানে লিখে দিলাম যে স্টাইল শিট। তাইলে এখন আমাদের HTML-টা বুঝে গেল যে এখানে যে কোডগুলো থাকবে আমাদের সেটা মূলত অ্যাকচুয়াল HTML। এইবারে আসেন দেখেন হাইপার রিফারেন্স অর্থাৎ কোন জায়গা থেকে আমাদের ফাইলটা লোড হবে। দেখেন এখানে আমরা একটা ভুল করেছি, ফোল্ডারের নামটা দিইনি। তাহলে আমাদের দেখেন সরাসরি যেই এখানে ফোল্ডার স্ট্রাকচারটা সুন্দর করে বুঝতে হবে। দেখেন প্রজেক্টে ঢুকেই আমরা ইন্ডেক্স ফাইল পেয়েছি, এই ফাইল থেকে এখন CSS ফোল্ডারকে অ্যাক্সেস করতেছি, যার জন্যে আমরা এইভাবে একটা ডট দিয়ে একটা স্ল্যাশ দিছি, যার কারণে আমরা এখন ফোল্ডারের নামটা এখানে লিখতে পারতেছি যে কোন ফোল্ডারে এখন আমরা যাব। তাহলে আমরা CSS ফোল্ডারের নাম যেহেতু দিছি CSS, এখানে আমরা CSS লিখছি। যদি অন্য কোনো ফোল্ডারে যেতে চাই তাহলে সেই ফোল্ডারের নাম দিব। এইবার স্ল্যাশ দেওয়ার ফলে কি হলো, এই ফোল্ডারের ভেতরে আমরা চলে গেলাম। এই ফোল্ডারে যত ফাইল থাকবে সবগুলোকে এখন আমরা অ্যাক্সেস করতে পারবো। তাইলে এই ফোল্ডারের মধ্যে যদি CSS ফোল্ডারে যাই, আমরা দেখবো যে style.css বলে আমাদের একটা ফাইল এখানে ছিল, যেটাকে আমরা style.css লিখে দিলাম। এরপরে আরেকটা আর্গুমেন্ট আসে যেটাকে অ্যাট্রিবিউট, যেটাকে বলা হয়েছে টাইপটা এখানে না লিখলেও কাজ করবে, তবে যে অনেকেই আছে না ওল্ড ভার্সনের জিনিস চালায়, তাদের জন্য এটা বেটার আর কি। টাইপটা লিখে দিলে কি হয়, সহজেই বুঝতে পারে, ফাইলটাকে রিড করতে পারে। যেমন আমরা text/css লিখলাম, অর্থাৎ এখন টেক্সট আকারে CSS-টাকে লোড করাবে। আপাতত হেডারের মধ্যে আমাদের এই কাজ। এখন আমরা চলেন কোড শুরু করার আগে এইখানে একটু স্ট্রাকচারটা বুঝি, যে স্ট্রাকচারটা আপনারা হচ্ছে আমি যখন ফিগমা দেখাইছিলাম তখন সুন্দর করে বুঝিয়েছিলাম। তাহলে দেখেন এই যে একটা আমাদের ডেমো, এই ডেমোতে দেখেন কয়টা পার্ট আছে, 3টা পার্ট। প্রথমটা হচ্ছে এই হেডার, যেই পেজে আমরা যাই এই হেডারটা আমাদের থাকবে। বাকিটা সেকেন্ডটা হচ্ছে এই ফুটার, এই ফুটারটাও আমাদের থাকবে। আর বাদ বাকিটা হচ্ছে এই বডি, এই বডিটা কি হবে, এক একটা পেজে এক এক রকম হবে। তো এখানে আমাদের অন্যান্য পেজগুলো নাই, আমাদের জাস্ট একটাই পেজ আছে। এই একটা পেজ করলে আপনারা ইনশাল্লাহ HTML খুব সুন্দর করে বুঝে যাবেন। তো এখন দেখেন সেই 3টা পার্টকে আমরা কিভাবে HTML-এ লিখি। এখন যদি আমরা আসি সুন্দর করে, আপনারা সেকশন শিখছেন, ডিভ শিখছেন, এইগুলোকে হয়তো ক্লাস বা নাম দেওয়া শেখেননি, আইডি নাম দেওয়া শেখেননি, যেটা আজকে থেকে আপনারা শিখবেন। তো আমরা যদি এখানে একটা সেকশন লিখি, সেকশন ট্যাগ লিখি, আমরা যেই ট্যাগটাকে লিখবো সঙ্গে সঙ্গে সেই ট্যাগটাকে ক্লোজ করে দিব, যদি সেইটা ক্লোজিং ট্যাগ হয়। ট্যাগ 2 প্রকারের আমাদেরকে মনে রাখতে হবে, একটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ আর একটা ক্লোজিং ট্যাগ। সেলফ ক্লোজিং ট্যাগ কি, যেইগুলোর ক্লোজিং ট্যাগ নেই ও নিজেই ক্লোজ হয়। যেমন দেখেন যদি এই যে এইটা আমরা লিখছি যে লিঙ্ক, এটা দেখেন এই জায়গাতে লিঙ্কটাকে স্টার্ট করছে, একে কিন্তু ইন্ড করার প্রয়োজন হয় নাই, তাহলে এই একটা সেলফ ক্লোজিং ট্যাগ। দেখেন টাইটেল লিখছি, টাইটেলকে কিন্তু ক্লোজ করার প্রয়োজন আছে, তাই না? তাহলে টাইটেল কিন্তু একটা সেলফ ক্লোজিং ট্যাগ না, টাইটেল একটা ক্লোজিং ট্যাগ। এখন সেলফ ক্লোজিং আর ক্লোজিং ট্যাগ সহজেই বোঝা যায়। এটা কীভাবে বুঝবেন, দেখেন একটা ট্যাগের যদি ভেতরে কোনো কিছু লিখতে হয় তাহলে সেটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ। ভেতরে বলতে যেমন দেখেন এই যে লিঙ্ক ট্যাগটা লিখলাম, এর সঙ্গে সঙ্গেই আমি কোথাকার কি না কি সব লিখে দিছি, তাহলে এইটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ। আর ওই ট্যাগটার বাইরে যদি কোনো কিছু লিখতে হয়, যেমন যদি এখন আমরা কোনো কিছু লিখি এই ট্যাগের বাইরে লিখতেছি, তাইলে ওই ট্যাগটাকে ক্লোজ করার প্রয়োজন আছে। তো ক্লোজ কীভাবে করতে হয় ট্যাগটাকে, এটাকে আপনারা অলরেডি জেনে গেছেন। এখন দেখেন আমরা যখন ফিগমা শিখি তখন আমরা বলেছিলাম যে কি করতে হয়, একটা সেকশন নিতে হয়, সেকশনের সঙ্গে সঙ্গে ওর ভেতরে একটা ইনার র্যাপার নিতে হয়, যেটাকে আমরা ট্যাগের ভাষায় ডিভ বলি। আপনাদের মনে থাকার কথা,
তাহলে এই দেখেন আমি একটা ডিপ নিলাম, ওই ডিপটাকে আবার ক্লোজ করে দিলাম। এই যে দেখেন এখানে যে একটা ডিপ আমি একটু ফাঁকা দিই এই জায়গাতে আপনাদের বোঝার সুবিধার্থে। অ্যাকচুয়াল আমরা কোডিং করার সময় এরকম অপ্রয়োজনে ফাঁকা রাখবো না। এই ফাঁকা প্রত্যেকটা এই যে ফাঁকা এই প্রত্যেকটা ইন্টারেও ইফেক্ট ফেলে একটা সাইটের স্পিডের উপরে। এই জন্য অপ্রয়োজনীয় কোনো স্পেসিংও আমরা দিব না, চেষ্টা করবো না দেওয়ার। তাহলে দেখেন এই যে আমি একটা সেকশন নিছি আর এই জায়গাতে নিছি সেকশনের ক্লোজ, এই জায়গাতে একটা ডিপ নিছি, ডিপটাকে এই জায়গাতে ক্লোজ করছি। সেকশনের সঙ্গে সঙ্গে কেন ডিপ নিলাম? কোশ্চেন আসছে না কারণ? না আসারই কথা, যদিও ফিগমা ক্লাসে এর সুন্দর একটা আপনারা দেখছেন। আমার মনে হয় এখান থেকেও আপনারা সেটা বুঝতে পারবেন। এই যে যদি দেখি আমার স্ক্রিনটা কিন্তু অনেক বড়, এটা একটা অনেক বড় স্ক্রিন। এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে এই যে এই দুই পাশে অনেক বড় গ্যাপ আছে, প্রত্যেকটা সেকশনের সঙ্গে সঙ্গে অনেক বড় গ্যাপ আছে, কিন্তু আমাদের অ্যাকচুয়াল যে কন্টেন্ট এইটার ওয়াইডটা কিন্তু এই ঠিক জায়গাতেই আছে। এই ঠিক জায়গাতে রাখার জন্যে সেকশনের ভেতরে ইনিশিয়ালি আমরা একটা করে ডিভ নিই যেন আমাদের কন্টেন্টগুলো ঠিকঠাক মতো থাকে। তাহলে এর সর্বপ্রথম চলেন আমরা দেখে আসি যে আমাদের সিএসএস ফাইলটা ঠিকঠাক মতো লিঙ্ক আপ হলো কিনা, না হলে সেটাকে ডিবাগিং কিভাবে করব। তো আমরা এখানে এমনিতেই হিজিবিজি কিছু একটা লিখে আমাদের এই যে প্রজেক্ট থেকে এই HTML ফাইলটাকে ওপেন করি। ওপেন করার পরে আপনারা যদি এইভাবে আসেন ভিউ পেজ সোর্স, তাইলে এখানে যে কোডগুলো আমরা এতক্ষণ লিখছি সেই কোডগুলো দেখতে পারবেন। এখন আপনি সিএসএসে যদি ক্লিক দেন, এই যে সিএসএসের যে লিঙ্কটা আমরা করিয়েছিলাম এখানে যদি ক্লিক দেন তাহলে দেখেন যে হিজিবিজি কোডটা আমরা লিখছি সেই কোডটা কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে। এর মানে কি আমাদের এটা সঠিকভাবে লিঙ্ক আপ হয়েছে। যদি লিঙ্ক আপ না হতো তাহলে কিন্তু এই কোডগুলো আমরা দেখতে পেতাম না। যেমন যদি আমরা এখন ট্রাই করি, এখানে কি এডিট করা যায় দেখি, আমি যদি ট্রাই করে দেখি না এখানে মনে হয় এডিট করা যায় না। আমরা এখানে এই পেজে এডিট করি, আমি এটাকে নিয়ে আসি একটু, দেখতে পাচ্ছেন কোডগুলো। তো আমরা এখান থেকে যদি এই জাস্ট এই যে হেডটাকে ওপেন করে এইটাকে লিঙ্কটাকে সিলেক্ট করে দিই এডিট অ্যাজ HTML, তো এখানে মনে করেন যে আমি এইভাবে রেখে দিলাম এটাকে। এইবার যদি আমরা দেখি যে এইবার যদি আমরা পেজ সোর্সে যাই, ও আমাদের তো পেজ সোর্সটা আসলে রিলোড হয়ে আসে, এই জন্য আর কি আমরা পাচ্ছি না। তো এখান থেকে যদি ওপেন ইন নিউ ট্যাব করি তাহলে দেখেন ফাইল নট ফাউন্ড আমাদের একটা এরর আসতেছে। তার মানে কি এই ফাইলটা ঠিকঠাক মতো লিঙ্ক হয় নাই। এখন আমাদের ফাইলটা যেহেতু লিঙ্ক হয়েছে, আমরা ওইখানে যে কোডগুলো লিখেছিলাম, আমি ব্রাউজারটাও একটু জুম করি তাইলে বুঝতে আরও সুবিধা হবে, সেই কোডগুলো আমাদের এখানে দেখা যাচ্ছে। তাইলে আমাদের ফাইলটা ঠিকঠাক মতো কানেক্ট হয়েছে। এখন এটাকে মুছে দিলাম যেহেতু এটা আমাদের কোনো প্রয়োজন নাই। এখন দেখেন যখন আমরা কাজ স্টার্ট করি তখন সিএসএসটাকে রিসেট করে নিতে হয়। রিসেট বলতে কি বুঝি, HTML যখন আসে তখন ওর নিজস্ব কিছু স্টাইল থাকে, প্রিবিল্ড কিছু স্টাইল থাকে যেগুলোকে কোথাও অ্যাক্সেস করা যায় না। HTML এর নিজস্ব প্রপার্টি, ওইগুলোকে আমরা রিসেট করে নিই। এখন আমরা সিএসএস কয়েকটা মেথডে লিখতে পারি। সেটা হচ্ছে সরাসরি যদি আমরা এখানে স্টাইল ট্যাগটা দিই তাহলে এইভাবে এই স্টাইল ট্যাগের মধ্যে লিখতে পারবো। যেমন এই যে বডি, সেকশন, ডিভ একটা ট্যাগ, এভাবে স্টাইলটাও একটা ট্যাগ যার মধ্যে সিএসএসটাকে লেখা যায়। সেকেন্ড মেথড দেখেন আমরা সরাসরি এখানে লিখতে পারি স্টাইল, এই যে ডাবল ইনভার্টেড কমা দিয়ে এর মধ্যে এখন আমরা সিএসএসটাকে লিখতে পারি, যেটাকে আমরা বলি ইনলাইন সিএসএস। এটা আপনারা অলরেডি হয়তো দেখেছেন গত ক্লাসে। আর থার্ড যে মেথড এবং যেটা প্রপার অ্যাকচুয়াল মেথড, সেটা হচ্ছে আলাদা একটা সিএসএসের ফাইল থাকবে। তো এই ফাইলে এসে প্রথম যে রিসেটটা করতে হয় সেটা হচ্ছে একটা স্টার দিয়ে। সিএসএসটাকে লেখার জন্যে এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করতে হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইন্ড করতে হয়, যেটাকে আমরা বলি কার্লি ব্র্যাকেট। এই কার্লি ব্র্যাকেটে এসে আমরা দেখেন কয়েকটা জিনিস রিসেট করে নিই। যেমন মার্জিন বাই ডিফল্ট থাকবে 0। HTML এ কী হয়, বাই ডিফল্ট 10 পিক্সেল 20 পিক্সেল মার্জিন থাকে, প্যাডিং থাকে, যেই জিনিসগুলোকে আমরা এখানে এসে রিসেট করে নিই। আউটলাইন থাকে, আউটলাইনটা কী জিনিস এটাও আমরা বোঝাবো একটু পরে। যখন ফর্ম করেছেন আপনারা হয়তো দেখছেন, ফর্ম যদি শিখছেন হয়তো, বা যখন ফর্ম করেছেন দেখছেন যে ওই ইনপুটের বক্সে যখন ক্লিক দেওয়া হয় এরকম সুন্দর করে একটা বর্ডার আসে চারিদিক দিয়ে
ব্লু কালারের বা অন্যান্য কালারেরও আসতে পারে, ওটাকে আমরা কাস্টমাইজ করতে পারি, ওইটাকে বলা হয় আউটলাইন। তো বাই ডিফল্ট আমরা আউটলাইনটাকেও চাচ্ছি না। এরপরে দেখেন যেটা আমরা করতে পারি অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর একটা হচ্ছে আমাদের স্পেশাল ট্যাগ, যেটাকে আমরা বাটনের জন্য, এক পেজের থেকে আরেক পেজে যাওয়ার জন্য, এক সেকশন থেকে আরেক সেকশনে যাওয়ার জন্য, এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে যাওয়ার জন্য ব্যবহার করি অ্যাঙ্কর ট্যাগ। এই ট্যাগটা দিয়ে আমরা এই টাইপের ইন্টারঅ্যাক্টিভিটি বাটনগুলোকে তৈরি করি। তো যেটা বাই ডিফল্ট লেখার নিচ দিয়ে বা এটা আমরা রিসেট নাই করি, তাইলে আমরা বুঝতে সুবিধা হবে। তো যখন আসবে তখন রিসেট করবো একটা একটা করে, আর আমরা দেখব। আচ্ছা, আমরা রিসেট নাই করি। আচ্ছা, এখানে এখন আপনারা হেডিং 1 ট্যাগ শিখছেন, আমি জাস্ট বেসিক থেকে স্টার্ট করতেছি। এরপরে আমরা চলে যাব যে আমাদের অ্যাকচুয়াল ডিজাইন, ওই ডিজাইনের মেথডে। আজকের ক্লাসটা একটু লম্বা হতে পারে। হ্যালো ওয়ার্ল্ড, তো আমরা যদি এখন যাই এবং আমাদের কোডটাকে যদি একটু রিলোড দিই, দেখেন আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসছে। তো এখন দেখেন এই যে বডিটা আমি সিলেক্ট করলাম, চারিদিক থেকে একটা হালকা অরেঞ্জ কালার টাইপের একটা এরিয়া দেখতে পাচ্ছেন, যেটাকে বলা হয় মার্জিন। তো মার্জিন যে এইটা, সেটা কিভাবে বুঝবো? এই দেখেন আমি যে ইন্সপেক্ট করেছিলাম, এই যে এইভাবে অপশন ক্লিক দিয়ে ইন্সপেক্ট, এই ইন্সপেক্ট করার ফলে এখানে দেখেন আমাকে HTML এর স্ট্রাকচার আর এখানে CSSগুলো যেগুলো আমরা ব্যবহার করছি, যেমন এইটাতে যদি বডিতে ক্লিক দিই বডির CSS, সেকশনে ক্লিক দিই সেকশনের CSS, এইভাবে আমরা CSSটাকে দেখতে পারবো। তো এখানে যখন অনেক CSS থাকবে তখন এই জিনিসটা, এই যে বক্সটা অনেক নিচে চলে যায়, এটাকে আমরা সহজেই কম্পিউটারে যেয়ে দেখতে পারি। এখানে যদি আমরা আসি তাহলে দেখেন প্রথমটা মার্জিন, এরপরেরটা বর্ডার, তারপরেরটা প্যাডিং, তারপরেরটা এরিয়া, এই 4-5টা জিনিস এখানে আমরা কুইকলি দেখতে পাই। তো এখন দেখেন যদি আমরা বডিতে ক্লিক দিই তো দেখতে পাচ্ছি যে চারিপাশে দেখেন 8 পিক্সেলের একটা মার্জিন আছে। এই জন্য কী করেছিলাম, আমরা শুরুতে মার্জিনটাকে রিসেট করে নিছিলাম। এইভাবে কিছু জিনিস আমাদেরকে স্টাইল শুরুতেই রিসেট করে নিতে হয়, যেটা এখন যদি আমরা দেখি, দেখেন এই বডির যে বাই ডিফল্ট মার্জিনটা, সেটার আমাদের এখন দেখেন নাই, এখন দেখা যাচ্ছে এটা 0 হয়ে গেছে। তো কোনো জিনিসকে আমরা যদি রিসেট করতে চাই তাহলে এইভাবে স্টার দিয়ে CSSটা লিখতে পারি ওই জিনিসটাকে রিসেট করার জন্য, অর্থাৎ ওর যে CSSটা আছে আগে থেকে ভ্যালিডেট CSS, ওইটাকে রিসেট করার জন্য। আজকে আমরা CSS-এর 2টা টার্ম শিখব, মূলত ফ্লেক্স ডাইরেকশন রো আর কলাম। এই 2টা খুবই ইম্পর্টেন্ট CSS। এইটা আপনার প্রায় যত CSS করবেন তার 50 থেকে 60% CSS-এর মধ্যেই এটা থাকবে, আর খুবই হ্যান্ডি CSS, খুবই ইউজফুল, খুবই ইজি টু লার্ন। তাহলে দেখেন এখন প্রথম যখন আমরা সেকশন নিছি, এই যে সেকশন, দেখেন বাই ডিফল্ট কিন্তু আমার যতটুকু স্ক্রিন দেখেন ততটুকুই ও নিচ্ছে। বাই ডিফল্ট আমরা যেটা বলেছিলাম যে সেকশন যতটুকু হয় আমাদের স্ক্রিনের ওয়াইড ততটুকু সেকশন যায়। যারা ফিগমার ক্লাসগুলো দেখছেন সুন্দর করে তারা জানেন যে বলেছিলাম যে সেকশন কি হয়, যতটুকু স্ক্রিন আমার ততটুকুই হয়। আর অন্য পক্ষে কি হতে হবে, আমার এই যে ডিভ যেটা ইনার, এটা কি হতে হবে, আমার স্ক্রিনের ওয়াইডের, আমার ডিজাইনের ওয়াইড যতটুকু ততটুকু এর ওয়াইড হতে হবে। তাহলে চলেন এটা আমরা দেখি কিভাবে ঠিক করা যায়। দেখেন CSS লেখার জন্যে 3টা ওয়ে আছে, যে কোনো জিনিসে CSS-কে অ্যাসাইন করার জন্য 3টা ওয়ে। যেমন সেকশনকে আমরা এখানে 3টা ওয়েতে CSS লিখতে পারি। প্রথমটা হচ্ছে ট্যাগের নাম, তো ট্যাগের নামের সঙ্গে এইভাবে কার্লি ব্র্যাকেট দিলাম আমরা, দিয়ে এইবার একে আমরা যে CSS আমাদের প্রয়োজন সেই CSS করতে পারি। যেমন আপনারা মনে করেন যে এই সেকশনটাতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি বা হাইট দিতে চাচ্ছি, তো হাইট নামে আমাদের একটা CSS প্রপার্টি আছে। CSS-এর 2টা জিনিস, প্রথমটা হচ্ছে প্রপার্টি, ক্লোনের প্রথমটা বাম পাশে একটা প্রপার্টি, আর পরে যেটা লিখবো আমরা এটার নাম হচ্ছে ভ্যালু। তো আমরা যদি এখানে লিখি 600 পিক্সেল, তাইলে এখন আমরা এখানে এসে যদি জাস্ট পেজটাকে রিফ্রেশ দিই তাহলে দেখবো আমাদের এটা 600 পিক্সেল হয়েছে। আরে কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না। দেখেন যদি এখন আমরা সেকশনটাকে সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে হাইটটা আমার 600। এখন কিন্তু আমরা সহজে আইডেন্টিফাই করতে পারছি না যে 600 পিক্সেল হয়েছে। এখন যদি আমরা দেখেন এই যে কম্পিউটেড প্যানেলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে ওয়াইডটা কতটুকু, হাইটটা কতটুকু। ওটা যে হাইটটা নিচে অ্যাকচুয়াল, এটা দেখার জন্য আমরা তাহলে চলেন এখন
ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই। ব্যাকগ্রাউন্ড দেখেন মজার একটা জিনিস। তো এখানে আমরা এখনও কালারের কোড শিখি নাই, যেহেতু এখানে আমি কালারের নাম লিখতেছি। দেখেন এখন আমার এখানে সুন্দর করে লাল কালারটা চলে আসছে। এখন যদি দেখি আমি, তো এটাকে আমি স্প্লিট করে নিই। দেখেন আমার সেকশন যতটুকু, ডিজাইনটাও তো ততটুকু থেকে শুরু হচ্ছে। আমাদের তো শুরু হওয়ার কথা ছিল এই যে এরকম একটা নির্দিষ্ট বক্সি এরিয়ার থেকে, তাই না? কিন্তু শুরু হচ্ছে দেখেন শুরু থেকে। ওই জিনিসটাকে এক্ষুনি আমরা সলভ করবো এটা দেখার পরে। তাহলে দেখেন প্রথমটা হচ্ছে আমরা কি করলাম, একটা যে ট্যাগ, এই ট্যাগের নাম দিয়ে লিখলাম সিএসএসটাকে। সেকেন্ড যে মেথড সেটা হচ্ছে আমরা ক্লাস দিয়ে লিখতে পারি। ক্লাসটা হচ্ছে সুন্দর একটা অ্যাট্রিবিউট, একটা সুন্দর নাম দেওয়া আর কি। যেমন নামটা, এই নামটা আবার কেমন, যে যেটা আর কি ট্যাগ যেটা, এটা মনে করেন যে সমগ্র জিনিসকে বোঝায়। ট্যাগ বলতে ওর যত রকমের জিনিস আছে সবাইকে বোঝায়। এখন যদি বলি আমরা যে সৃষ্টি, তাহলে সৃষ্টি বলতে মানুষকেও বোঝায়, গরু ছাগলকেও বোঝায়, গাছপালাও বোঝায়, সব কিছুই বোঝায়, আসমান জমিন সব কিছুকেই বোঝায় সৃষ্টি বলতে। ট্যাগ এরকম একটা গ্লোবাল জিনিস, সব জিনিসকে বোঝায়। এইবার যদি আমরা চলে আসি ক্লাসে, তাহলে ক্লাসটা হচ্ছে মনে করেন আমরা নির্দিষ্ট করে দিতে পারি একটা জাতিকে। যেমন যেমন কেমন জাতি আমরা বললাম হচ্ছে মানুষ। তাহলে মানুষ বলতে এখন সব রকম মানুষকে বোঝাচ্ছি, বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ, পাকিস্তানের মানুষ, সব জায়গার মানুষকে বোঝাচ্ছি। এর সঙ্গে সঙ্গে আমরা আলাদা একটা আইডেন্টিটি দিতে পারি প্রত্যেকটা এলিমেন্টের, যেটাকে আমরা বলি আইডি। তো আইডিটা কি, আইডিটা হচ্ছে ইউনিক। আমরা ডুপ্লিকেটও করতে পারি, তবে ডুপ্লিকেট করাটা হচ্ছে ইললিগাল। আইডিটা কেমন, আমাদের যেমন ন্যাশনাল আইডি কার্ডের একটা নাম্বার আছে, ইউনিক জিনিস, যার একটা তার একটাই, ওইটা আর কারোর হবে না, যদি হয় সেটা ইললিগালি হবে। এরকম আইডিটা একটা ইউনিক জিনিস, যেটা কি হয় প্রত্যেকটা এলিমেন্টে প্রয়োজন সাপেক্ষে আমরা লিখে থাকি। তো এর আবার দেখেন প্রায়োরিটি আছে, যেমন এইটাকে বললে সবাইকে বোঝাচ্ছে, তাহলে এইটা ধরে যদি ট্যাগটা ধরে যদি আমরা সিএসএস করি সবার সঙ্গে সিএসএস হবে। ক্লাসটা যেমন মানুষকেও, যেমন আমরা গ্লোবালের থেকে একটু এখন চলে আসলাম যে একটু ক্লাসিফিকেশন করে নিলাম, এরকমভাবে ক্লাসটা, তাইলে এই ক্লাসটা যাকে যাকে অ্যাসাইন করা আছে সেখানে সেখানে কাজ করবে। এখন যদি মনে করেন যে এইখানে আমরা আইডিতে আসি, তাহলে আইডি শুধুমাত্র ওইটাতেই কাজ করবে। উদাহরণ যদি দেখি আমরা, তো এখানে আমি আরেকটা সেকশন ট্যাগ নিলাম। এখন যদি দেখি আমরা এটাকে রিলোড দিয়ে, দেখেন আমাদের দুইটা, একে আমি এর মধ্যে আমি হালকা একটু টেক্সট লিখে আসি, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে আমি একটা h2 ট্যাগ লিখি। আই এম সেকেন্ড সেকশন। তো তাইলে এখানে যদি এখন দেখি, দেখেন এই দেখেন একটা সেকেন্ড সেকশন, একটা ফার্স্ট সেকশন। তো এই দেখেন দুইটাতে আমরা গ্লোবাল যে সিএসএসটা লিখছিলাম ট্যাগ দিয়ে, এই জন্য কী হয়েছে, দুইটাতে এখন কাজ করতেছে। এখন যদি আমরা চাই যে না আমার শুধু প্রথমটাতে, যেটাতে আমি ক্লাস দেব সেইটাতে কাজ করবে, তো আমরা একে একটা ক্লাস দিলাম সিটি সেকশন। এখন মনে প্রশ্ন আসতে পারে যে সিটি সেকশন কেন দিলাম, এটা আমার মানে মনের মধ্যে আসছে এই জন্যে দিছি আর কি। এই নামটা, ক্লাসের নামটা সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করে, তবে চেষ্টা করতে হবে রিলিভেন্ট নাম দেওয়া, যেন আমি মনে করতে পারি যে এই ক্লাসটা আমি কোন কাজে ব্যবহার করছি, আর রিপিটেড ব্যবহার করার সময় যেন সহজেই আবার ওইটাকে আমি ধরে নিয়ে আসতে পারি। তো দেখুন যখন আমরা ট্যাগের নাম দিয়ে সিএসএস করছি তখন শুধু সরাসরি ট্যাগের নামটা লিখছি। এখন যখন ক্লাস দিব তখন একটা ডট দিব প্লাস ক্লাসের নামটা দিব, এরপরে সিএসএসটা করব, বাদ বাকি বিষয় সবই এক, শুধু এই অংশটুকু আলাদা। যদি এইটা এখন আইডি হয়, যদি এখানে এখন আমরা এখানে একটা আইডি লিখি হিরো সেকশন, তাহলে এই আইডির জন্য আমরা সিএসএস করব কিভাবে। আইডির জন্য দেখেন জাস্ট এই যে ডটের পরিবর্তে তখন একটা হ্যাশের পরে আইডির নামটা চলে আসবে, ডট এখানে থাকবে না, সরি, এইভাবে। তাহলে ট্যাগ দিয়ে যখন লিখতেছি আমরা সরাসরি ট্যাগের নাম, যখন ক্লাস দিয়ে লিখতেছি তখন একটা ডট দিয়ে ক্লাসের নাম, যখন আইডি দিয়ে লিখতেছি তখন হ্যাশ দিয়ে আইডির নাম। তো চলেন আমরা আগে ক্লাস দিয়ে যেটা দেখতেছিলাম সেটা দেখে আসি।
তাহলে সিটি সেকশন। এখন দেখেন আমরা কি করলাম, এখানে যে সেকশন আমাদের দুইটা ছিল আগে ট্যাগ দিয়ে লেখার জন্য দুইটাতেই কাজ করতেছিল, এখন আমি চলে আসলাম যে না আমার জাস্ট এই ক্লাসটা যেখানে আছে সেখানেই ও কাজ করবে। তো এখন দেখেন আমার এই যে দ্বিতীয় সেকশনটা ওইরকম পড়ে আছে, প্রথম সেকশনটা স্টাইলটা ঠিকই কাজ করতেছে। একই রকমভাবে আইডিও দেখেন ওইভাবেই কাজ করবে। কেমনভাবে কাজ করবে, একে আমি আবার ক্লাসটা জাস্ট কপি করে নিয়ে আসলাম যেন আমরা দেখতে পারি। দেখেন এখন দুইটাতেই আমাদের কি হয়েছে, একই রকম সিএসএস চলে আসছে। এখন আমি চাচ্ছি যে আমার প্রথম সেকশনটার কালার যে আইডি ধরে আমি পরিবর্তন করে দেব। এই আইডি কখন ব্যবহার হবে, ক্লাস তো গ্লোবালি ব্যবহার হবেই, আইডি কখন ব্যবহার হবে যখন স্পেসিফিক কোনো সিএসএস ওই শুধুমাত্র ওই জিনিসটার জন্য আমরা ব্যবহার করতে চাচ্ছি, তখন এগুলো আপনারা আস্তে আস্তে নিজেরাই বুঝে ফেলবেন। এখন মনে করেন আমি চাচ্ছি যে আমার হিরো সেকশনের ব্যাকগ্রাউন্ডটা রেড না হয়ে ব্লু হয়ে যাক, তো আমি এখানে লিখে দিলাম যে হিরো সেকশনের এখন একে আমি চাচ্ছি ব্লু হোক। তাইলে দেখেন আমার কিন্তু যদিও ক্লাস ধরে করা আছে যে দুটোতেই আমার কি হবে, রেড হবে, কিন্তু এটাকে আমি ব্লু করে দিছি বলে ব্লু চলে আসছে। অথচ দেখেন জাস্ট যতটুকু আমি পরিবর্তন করছি ওইটুকুই পরিবর্তন হয়েছে। এখানে যে আমার 600 পিক্সেল হাইট দিছি, হাইটটা কিন্তু ক্লাস থেকেই আসতেছে, তাই না? ক্লাস থেকে দেখেন আমার হাইটটা কিন্তু আসতেছে। আর আইডির থেকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি বিধায় আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন এইটা যে আইডির থেকে চেঞ্জ হচ্ছে এইটা বোঝার সুন্দর একটা ট্রিক দেখেন। এই যে আমরা যে ইন্সপেকশন টুলটা ব্যবহার করে স্টাইলে যদি যাই, তাহলে দেখেন যে কোনো একটা এলিমেন্ট সিলেক্ট করলে ওইটাতে যত সিএসএস ব্যবহার হয়েছে সব এখানে আমরা দেখতে পাবো। তো প্রথমটাতে যদি যাই, দেখেন এই দেখেন আইডি, এই যে হ্যাশ দিয়ে যেটা দেখতে পাচ্ছি আমরা তো জানি এটা এখন আইডি। দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু এই আইডির থেকে আসতেছে। এখন দেখেন এই যে সিটি সেকশন, ওর যে দেখেন যে ক্লাসের যে ব্যাকগ্রাউন্ডটা দিছিলাম আমরা সেটাকে কিন্তু ক্রস দিয়ে দিছে, ওটা পেন থ্রো হয়ে গেছে, ওটা আর ব্যবহার হচ্ছে না এই সেকশনে। পরের সেকশনে যদি যাই দেখেন ওইটা কিন্তু আর পেন থ্রো নাই, মানে এই সেকশনে এটা ব্যবহার হচ্ছে। তাইলে কোনো একটা এলিমেন্টে যে সিএসএসটা ব্যবহার হচ্ছে না কিন্তু ওই ক্লাসের সঙ্গে বা আইডির সঙ্গে বা যে কোনো একটা জিনিসের সঙ্গে লোড হয়েছে, সেইটাকে বোঝার জন্য এরকম পেন থ্রো দেওয়া থাকে যে এই লাইনটা কাটা, এইটা এই সিএসএস টার্মটা ব্যবহার হচ্ছে না, যদিও এখানে লোড হয়েছে কিন্তু এটা ব্যবহার হচ্ছে না। আর একটা মজার জিনিস দেখেন, যদিও সেকশনের প্রায়োরিটি বেশি, আমরা ক্লাসে এসে একে আর একটা টার্ম অ্যাড করতে পারি ব্যাকগ্রাউন্ড কালার বা যে কোনো সিএসএসের ভ্যালুর সঙ্গে এরকম একটা বিস্ময় চিহ্ন দিয়ে যদি আমরা লিখে দিই যে ইম্পর্টেন্ট, তার মানে ওর আগে যা কিছুই থাক না কেন এই সিএসএসটা আমার জন্য ইম্পর্টেন্ট, তাহলে দেখেন কিন্তু আবার আগের জায়গাতে ফিরে গেছে এই ইম্পর্টেন্টটুকু লেখার জন্য। ঠিক আছে, তো আমরা বেসিক জিনিসগুলো বুঝে ফেলছি। এখন আমরা চলেন স্টার্ট করি আমাদের যে ডিজাইন, সেই ডিজাইন অনুযায়ী একে শেপ দেওয়া শুরু করি। আজকে আমরা ফ্লেক্সটা খুব সুন্দর করে বুঝবো, চেষ্টা করবেন ফ্লেক্সটা সুন্দর করে বোঝার। তো ফ্লেক্সটাকে বোঝানোর জন্য আমি এই সেকশনটাকে আগে রিমুভ করে দিই, আর এই যে ডিভটা, এই ডিভটাকে আমি আবার ডুপ্লিকেট করি, দুইটা করি। এখানে আমি লিখে দিই ফার্স্ট ডিভ, এটাকে লিখে দিই সেকেন্ড ডিভ। আচ্ছা, এবার দেখেন প্রথম টার্মটাই আসে আমাদের হচ্ছে যে ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্সটা কি জিনিস, যেটা আপনারা অলরেডি শিখছেন যে ফ্লেক্সটা হচ্ছে প্রপার্টিগুলোকে রো এবং কলাম ভ্যালুতে রাখার জন্য, ফ্লেক্স ডাইরেকশন রো জিনিসগুলোকে ডানে বামে রাখার জন্য, ফ্লেক্স ডাইরেকশন কলাম ওপর নিচে রাখার জন্য, সেই জিনিসগুলোই আমি বলেছিলাম যে খুবই খুবই ইম্পর্টেন্ট। সেই ইম্পর্টেন্ট পার্ট এখন আমরা দেখেন শুরু করতেছি। রিসেট দেওয়ার পরে, সিএসএস রিসেট দেওয়ার পরে প্রথম সিএসএসটাই আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। তো ডিসপ্লে ফ্লেক্সটা কী করে, আইটেমসগুলোকে পাশাপাশি অথবা পাশাপাশি অথবা ওপরে নিচে নেওয়ার জন্য বাই ডিফল্ট ওপরে নিচেই থাকে, কিন্তু এইটা হচ্ছে টার্ম আর কি, ওপরে নিচে এবং ডানে বামে নেওয়ার জন্য সিএসএস টার্ম। তো ডিসপ্লে টার্মের এইখানে দেখেন বেশ কিছু ভ্যালু আছে। প্রথমটাই আমরা শিখতেছি ফ্লেক্স, তারপরে দেখেন হচ্ছে ইনলাইন ফ্লেক্স, এরকমভাবে অনেক টার্ম আছে, একে একে আমরা সব শিখব।
যা আমি হচ্ছে অলরেডি শিটটা প্রোভাইড করেছি, আপনারা ওইটা পড়লেও বুঝতে পারবেন যে কোনটার কী কাজ। তো আমাদের এখন যেটা লাগতেছে সেটা হচ্ছে ফ্লেক্স। ফ্লেক্সটা কী করলো, আইটেমসগুলোকে ওপরে নিচে অথবা ডানে বামে নেওয়ার জন্য আমাদেরকে সুন্দর করে অ্যাসাইন করে দিল। এখন আমাদেরকে সেট করতে হবে আমরা যে কোন দিকে নিতে চাচ্ছি আইটেমসগুলোকে। তো মনে করেন আমি এখন দিলাম যে ফ্লেক্স ডাইরেকশন, তাহলে আমরা এখন কোন ডাইরেকশনে নিতে চাচ্ছি, রো নাকি কলাম, এই আমাদের ডাইরেকশন সেট করে দিতে হয়। সিএসএস লেখার জন্যে আমি সুন্দর একটি জিনিস আমি নিজে অবলম্বন করি, সেইটা দেখুন এখন আপনাদেরকে শিখাই দিই কী জন্যে ব্যবহার করি। এটার সুবিধা আছে, দেখেন আমি এইভাবে আমার প্যানেলটা ওপেন করে নিই, প্যানেলটা ওপেন করে নিয়ে ইন্সপেক্ট করে প্যানেলটা ওপেন করে নিয়ে এইখানে যেইটাতে আমি সিএসএসটা দিতে চাচ্ছি সেই জিনিসটাকে সিলেক্ট করি এবং এখানে সরাসরি সিএসএসটা লিখি। এতে হয় কি, আমি সরাসরি আউটপুটটা এখানে দেখতে পাই, যেমন কোডে লিখে আসলাম এখানে, তারপরে চেক করলাম কি হয়, ওখানে একটা ভুল হইতে পারে, সেই জিনিসটা আবার এখানে দেখে যে আবার ওখানে ঠিক করতে হবে। তার পরিবর্তে যদি আমি এখানে সরাসরি করি তাহলে হয় কি, আমি এখানে সরাসরি এখন দেখতে পাচ্ছি। তো দেখেন ফ্লেক্স নিলে কি হয়, বাই ডিফল্ট ও রো আকারে আইটেমসগুলোকে নিয়ে আসে। তারপরেও সেফটির জন্য আমরা এখানে দিতে পারি রো। এখন দেখেন আমার এই যে একটা ডিপ আর এই একটা ডিপ, দুইটা ডিপ দেখেন আমার পাশাপাশি আছে। তো এখান থেকে চলেন দেখি, এখন আমরা যদি কলাম করি তাহলে দেখেন আমার দুইটা ডিপ এই যে ওপরে নিচে চলে আসছে। এখান থেকে আরও আছে দেখেন কলাম, কলাম রিভার্স, দেখেন রিভার্স যদি করি নিচের এলিমেন্টটা ওপরে চলে যাবে, ওপরের এলিমেন্টটা নিচে চলে যাবে। একই রকমভাবে রো রো রিভার্স, একে যদি তাহলে কী করি, প্রথম জিনিসটা শেষে যাবে, শেষের জিনিসটা প্রথমে যাবে। এখন ও রিভার্স ডাইরেকশন থেকে শুরু হবে আইটেমসগুলো। যেমন আমাদেরকে রো দিলে বাই ডিফল্ট লেফটের থেকে শুরু হয় যে কোনো জিনিস, আর এটা হচ্ছে রিভার্স দিলে ডান দিক থেকে, রিভার্স সাইড থেকে শুরু হয়। তো আমাদের এখন প্রয়োজন জাস্ট এই চারটা, রো কলাম, রো রিভার্স, কলাম রিভার্স। বাদবাকি জিনিসগুলোও আমরা শিখব, তবে এখন যতটুকু প্রয়োজন ততটুকু আমরা দেখি। তাহলে আমাদের দেখেন এখন একে প্রয়োজন কলাম ডাইরেকশনে। আমি জাস্ট সেকশনটাকে দেখাচ্ছি আর কি, সেকশনটাকে আমাদের প্রয়োজন হয় কলাম ডাইরেকশনে। কী জন্য আমরা দেখছি যে সেকশনের মধ্যে প্রথম যেই বক্সটা আসে, যেটাকে আমরা বলি সেকশন ইন্নার, ওইটা যদি মাল্টিপল ইন্নারও প্রয়োজন হয় নিচে নিচে আসে ইন্নারগুলো। এই জন্যে আমাদের প্রথম যেটা প্রয়োজন যে ফ্লেক্স ডাইরেকশন কলাম। এবার আপনারা আরেকটা টার্ম শিখছিলেন যে জাস্টিফাই কন্টেন্ট। তো এখন আমাদের এখানে জাস্টিফাই কন্টেন্টটা প্রয়োজন। জাস্টিফাই কন্টেন্ট আছে, এটা বুঝতে পারবেন না যদি আমি এটাকে একটা হাইট দিয়ে দিই ফিক্স 600 পিক্সেল, যদিও আমরা হাইটটাকে ব্যবহার করব না আর কি, তারপরেও আপনাদের বোঝানোর জন্য যে জাস্টিফাই কন্টেন্টটা কীভাবে কাজ করে। দেখেন জাস্টিফাই কন্টেন্ট আমি এখন দিলাম সেন্টার। জাস্টিফাই কন্টেন্টটা রো ফ্লেক্সের ডাইরেকশন যেই দিকে, সেই দিকে আইটেমসগুলোকে অ্যালাইন করে। তাহলে দেখেন আমাদের এখন এই যে সেকশনটা নিছি আমরা, এটার ডাইরেকশন ছিল কি কলাম, জাস্টিফাই কন্টেন্ট এখন সেন্টার দিছি, তার মানে কেউ কলাম ডাইরেকশনে আইটেমসগুলোকে সেন্টারে নিছে। এর আর কি কি ভ্যালু আছে দেখেন, যদি আমরা দেখি প্রথমটার থেকে আসি সেন্টার, তাইলে ও কী করছে, আইটেমসগুলোকে সেন্টারে নিচ্ছে। যদি এটা আমাদের রো ডাইরেকশন হতো তাহলে দেখেন ও ডানের বামের থেকে কিন্তু সেন্টারে নিছে। তো আমাদের যেহেতু এটা কলাম ডাইরেকশন অনুযায়ী ও কী করছে, আইটেমসগুলোকে অ্যালাইনমেন্ট করতেছে। জাস্টিফাই কন্টেন্টটা, এই টার্মসগুলো সুন্দর করে মনে রাখবেন। এখন দেখেন সেন্টার না দিয়ে যদি আমি ইন্ড দিই তাহলে কি হয়, শেষের থেকে অ্যালাইন করে। ফ্লেক্স ইন্ডও একই রকম কাজ করে, স্টার্ট আর ফ্লেক্স স্টার্ট একই রকমভাবে শুরুর থেকে নেয়। লেফট আমাদের এখন লাগতেছে না, যেহেতু এটা উপর নিচের ডাইরেকশনে। নর্মাল হলে নর্মাল, রাইটও আমাদের কোনো কাজ করতেছে না। স্পেস অ্যারাউন্ড করলে কি হয়, ওর মধ্যে যত আইটেমস থাকবে সবগুলোর চারিপাশে ও কী করবে, স্পেস দিয়ে দেবে। দেখেন স্পেস বিটুইন হলে কি হয়, আইটেমসগুলোর মাঝখানে ও গ্যাপটাকে দিয়ে দিচ্ছে। স্পেস এভরিওয়্যার কী করে, ওই অ্যারাউন্ডের মতোই চারিপাশে স্পেসিংটা সমানভাবে দেয়। স্পেস অ্যারাউন্ডটা কী করে, টপে আর বটমে একটু কম স্পেসিং দেয়, বাদবাকি জায়গাগুলোতে একটু বেশি দেয়, আর এভরিওয়্যারটা সব জায়গাতেই সমানভাবে দেয়। স্টার্ট যেটা বললাম যে স্টার্ট আর ফ্লেক্স স্টার্ট একই। স্ট্রেস কী করে, আইটেমসগুলোকে স্ট্রেস করে দেয়,
যত বড় জায়গা পাবে তত বড় করে দিবে। স্ট্রেসের ইয়েগুলো আমরা দেখব আর কি। এইভাবে আরও বাদ বাকিগুলো ইনহেরিট যেরকম আছে সেরকমই রাখে, ইনিশিয়াল যেরকম আছে সেরকমই রাখে, রিভার্টও একই রকমভাবে। এইগুলো খুব একটা ইফেক্ট ফেলে না। মানে এই জিনিসগুলো কখন কাজে লাগে, অন্য কোনো সিএসএসকে যখন আমরা ইয়ে করতে চাই, ওভাররাইট করতে চাই, তখন এই টার্মসগুলো আমাদের কিছু কিছু টার্মস যেমন আনসেট, রিভার্ট লেআউট, রিভার্ট, এই যে ইনিশিয়াল, ইনহেরিট, এইগুলো তখন কাজে লাগে। এই জন্য এখন এর কোনো ইফেক্ট আমরা বুঝতে পারবো না। তো আমরা চাচ্ছি হচ্ছে একে ওপর নিচ থেকে আমাদের সেন্টারে থাকবে। এইবার দেখেন আরেকটা বিষয়, অ্যালাইন আইটেমস, এটাও আমাদের সেন্টার থেকে লাগবে। এই যে দেখেন আমাদের যে কোনো জিনিস ধরি, এইটা একটা সেকশন, এই সেকশনটা কি হবে, আমাদের আইটেমসগুলো ওপর নিচ থেকেও সেন্টারে থাকবে, ডানে বামের থেকেও সেন্টারে থাকবে। কিছু কিছু থাকতে পারে এক্সেপশনাল, যেমন এই জায়গায় লেফট থেকে শুরু হয়েছে, এদিকে পুরো ব্লক জুড়ে আছে, বা এই পুরো স্ক্রিন জুড়েও থাকে কিছু কিছু ব্লক, সেগুলো এক্সেপশনাল, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো এই ধরেন যে আমাদের সেকশনের যখন সেকশন স্টার্ট করব, এর বেসিক একটা সিএসএস, তবে আমরা হাইট দিব না, হাইটটাকে আমরা বাদ রেখে দিলাম। এই যে সিএসএসটা করলাম, এখান থেকে আমি কি করি, এটাকে জাস্ট কপি করি, আমি যেভাবে করি আর কি সেটা আপনাদেরকে বলতেছি। কপি করি, এখানে যাই, পেস্ট করি। এই দেখেন এখন কি হলো, আমি জানতেছি যে আমার কোডটা ঠিকঠাক রান হলে ঠিকঠাক কাজ করবে। একটা রিলোড দেন, দেখেন ঠিকঠাক কাজ করতেছে, ভিজুয়ালি আমরা ওটাকে দেখতে পাচ্ছি। এখন যদি আসি পরের যেটা আমাদের যে ডিপটা, আমাদের এখন আর দ্বিতীয় ডিপটার প্রয়োজন নয়, আমরা জাস্ট ফ্লেক্সটা বোঝার জন্য আর কি দ্বিতীয় ডিপটা নিছিলাম। তো এইটাকে একটা এখন আমরা ক্লাস দিয়ে দিই, কি দিতে পারি, সিটি সেকশন ইনার। তাহলে এটা হচ্ছে সেকশন আর একটা সেকশনের ইনার, এই জন্য আমি কি দিলাম, সেকশনের ইনার। 15 মিনিটে ক্লাসটা ইন্ড হয়ে গেলে আমি নতুন লিঙ্ক দিব, সবাই নতুন লিঙ্কে জয়েন করবেন। আজকে ক্লাসটা একটু বেশি হবে। তো এটাকে এখন আমরা নাম দিলাম যে সিটি সেকশন ইনার। এইটাকে এখন বোঝানোর জন্য এইটাকে আমি একটু স্প্লিট করে নিই, একটু রিলোড দিয়ে নিই, বা এটাকে আমি স্প্লিট না করে নিচে রাখি, তাইলেও হবে। এই দেখেন আমাদের এখন সিটি সেকশন ইনারটা চলে আসছে। এই যে দেখেন এই জায়গাতে একটি প্লাস আইকন, যেটাতে হভার করলে দেখাচ্ছে কি নিউ স্টাইল রুল। তো এখানে ক্লিক দিলে এখানে আমাদের যে ক্লাসটা আছে ওই ক্লাসটা একদম অ্যাপ্রোপ্রিয়েটভাবে চলে আসবে, আমাদের লেখালেখির কোনো ঝঞ্ঝাট নাই। তাহলে দেখেন এর নির্দিষ্ট একটা ওয়াইড আছে, তাই না, যেটাকে আমরা পেজ ওয়াইড বলি। তো এই পেজ ওয়াইডটা যত স্ক্রিনই হোক আর কি, আমাদের কম্পিউটার স্ক্রিনের জন্য কয়েকটা সাইজ হয়, যেমন 1120 পিক্সেল, 1440 পিক্সেল, 1340 পিক্সেল, 1220 পিক্সেল, 1540 পিক্সেল, 1920 পিক্সেল, এটা আর কি দেয় এরকমভাবে, 1720 পিক্সেল এরকম দেয়। তো 1440 পিক্সেলটা আমার পছন্দের, এটা সব ডিভাইসের সঙ্গে মানানসই করা যায়। তো এটাকে আমরা ওয়াইড দিব হচ্ছে ওয়াইড 100%। এই কী হলো, আমার তো ফুল স্ক্রিন হয়ে গেল। ওয়াইডটা তো আমার হওয়ার কথা ছিল যে আমাদের যে বক্স টাইপের যে লেআউটটা, অর্থাৎ আমাদের পেজ লেআউটটা সেই হিসাবে। তো সেইটা করার জন্য আমরা যেটা করি, ম্যাক্স ওয়াইড সেট করি 1440 পিক্সেল। এইবার দেখেন আমরা যদি এটাকে হভার করি, 1431 পিক্সেল। আচ্ছা, আমার যেহেতু স্ক্রিনটা জুম করা আছে আর কি, এই জন্য ওইটা বোঝা যাচ্ছে না যে 1440 পিক্সেল হয়েছে। তো আমি জুমটা একটু যদি আউট করি, স্ক্রিনটা দেখা যাবে, কিন্তু কোডগুলো একটু বড় বড় করা আছে, অসুবিধা হলে জানায়েন। আচ্ছা দেখেন তাইলে কি হলো, এখন যেহেতু আমরা এটাকে দিছি যে আইটেমসটা আমার সেন্টার থেকে স্টার্ট হবে, অলরেডি সেন্টারে চলে আসছে। দেখেন আমার কিন্তু এখন স্ক্রিনের সেন্টারে চলে আসছে। তো 1440 পিক্সেলের সঙ্গে সঙ্গে এখানে আমরা আরও কিছু জিনিস করি, যেটাকে আমরা হচ্ছে গ্যাপটা রাখার জন্য। কোন গ্যাপ, যদি এখন স্ক্রিনটা ছোটো হয়, এটাকে যদি আমরা এখন দেখি রেসপন্সিভ মুডে নিয়ে যাই, দেখেন স্ক্রিনটা ছোটো করলে দেখেন এই যে ও কিন্তু ডানে বামে থেকে আমাকে একটা গ্যাপ দিচ্ছে, ও কিন্তু এজের সঙ্গে লেগে যাচ্ছে না, শেষের সঙ্গে লেগে যাচ্ছে না স্ক্রিনের সঙ্গে। ওই গ্যাপটাকে মেনটেন করার জন্য আমরা যেটা দেখিয়েছিলাম যে
বলেছিলাম যে ফিগমাতে সরাসরি আমরা সেকশনে প্যাডিং দিই, কিন্তু যখন আমরা অ্যাকচুয়াল ডিজাইনে যাই সেটাকে সেকশন ইনার র্যাপারের যেটা থাকে সেইটাতে প্যাডিংটা দিই, এই কথা বলেছিলাম, আপনাদের খেয়াল থাকার কথা। তো সেই প্যাডিংটা এখন আমরা এখানে দেব। প্যাডিংটাকে আমরা কয়েকভাবে লিখতে পারি। প্রথমে লিখলাম প্যাডিং, প্রথম রুলসটা দেখেন, এটা ক্লকওয়াইজ যায়, ওপরে ডানে নিচে বামে। তো প্রথমটা আমরা লিখলাম মনে করেন যে 100 পিক্সেল, তারপরে লিখলাম মনে করেন যে 30 পিক্সেল, তারপরে মনে করেন যে লিখলাম 100 পিক্সেল, তারপরে মনে করেন লিখলাম 30 পিক্সেল। বা এখানে আলাদা আলাদা ভ্যালু দিই আমি, আরও তাইলে একটু আপনাদের বুঝতে সুবিধা হবে। 80 পিক্সেল, 50 পিক্সেল। এখন দেখেন যদি আমরা এই যে কম্পিউটার থেকে দেখি তাহলে ওই এলিমেন্টে দেখেন আমাদের টপে আছে 100 পিক্সেল, ডানে 30 পিক্সেল, তারপরে নিচে আছে 80 পিক্সেল আর বামে আছে 50 পিক্সেল। তাহলে প্রথম রুলসটা হলো প্যাডিং লেখার জন্যে ক্লকওয়াইজ, ওপরে ডানে নিচে বামে। দ্বিতীয় রুলসে যদি আসি, এটাকে আমরা দুইটা পার্ট করতে পারি, যেমন 100 পিক্সেল 40 পিক্সেল, অর্থাৎ প্রথমটা ওপরে নিচে, তারপরেরটা ডানে বামে। এখানে যদি দেখি দেখেন ওপরে নিচে প্রথমে 100 গেছে, ডানে বামে আমাদের 40 পিক্সেল গেছে। এই হলো দুইটা রুলস। 3 নম্বর রুলস দেখেন, আমরা এখানে আরেকটা 50 পিক্সেল অ্যাড করি, তাহলে কি হয় দেখেন, প্রথমটা ওপরে যায়, তারপরে মাঝখানে যেটা থাকে সেটা ডানে বামে যায়, আর শেষেরটা নিচে যায়। 3 রকমের রুলস দেখলেন। এইবার আমরা মানে প্যাডিংটা লিখেই জাস্ট লিখলাম প্যাডিংটা লিখেই আমাদের প্রয়োজন মতো একে আমরা 3 রকমভাবে সিএসএসটাকে লিখতে পারি। এখন আমরা যদি একে আরও স্পেসিফাই করে দিতে চাই, যেমন প্যাডিং টপ 100 পিক্সেল, প্যাডিং বটম 70 পিক্সেল, প্যাডিং লেফট 25 পিক্সেল, প্যাডিং রাইট 40 পিক্সেল, সেটাও করতে পারি। তাহলে দেখেন প্যাডিংটাকে আমরা 2 রকমভাবে লিখতে পারি, প্যাডিং সরাসরি লিখতে পারি, আবার ওকে স্পেসিফাই করে দিতে পারি। যদি সরাসরি প্যাডিং লিখি সেটাকে আবার আমরা 3-4টা রুলসে লিখতে পারি, ডিফাইন করতে পারি। তো এখন যদি আমরা যাই দেখেন এই যে 100 পিক্সেল 40 পিক্সেল 70 পিক্সেল 25 পিক্সেল চলে আসছে আমার। এইবার আপনাদেরকে খেয়াল রাখতে হবে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে সিএসএস লেখার ক্ষেত্রে যেই লাইনটা নিচে থাকে ওই লাইনটার প্রায়োরিটি বেশি থাকে। যেমন দেখেন এখন যদি আমি প্যাডিং এইটাকে অ্যালাউ করে দিছি, এরপরে দেখেন আমার নিচে যে লাইনগুলো আছে সেই লাইনগুলোর ভ্যালু এখানে আসছে। এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কি নিচের লাইনে যেটা থাকবে সেটা কনসোলটা ব্যবহার করে শিখবেন। এইটা ব্যবহার করলে আমাদের অনেক সুবিধা আছে, অনেক প্রবলেম আর কি আমরা এখান থেকে সলভ করতে পারি, সিএসএস রিলেটেড প্রবলেম। তো প্যাডিংটা বাই ডিফল্ট আমরা উপর নিচে 80 পিক্সেল, ডানে বামে 165 পিক্সেল একে সেট করে দিলাম। তাইলে এই দেখেন আমাদের একটা সিএসএস রুলস লেখা শেষ। আমি সিএসএস ফাইলে আসলাম, এটাকে বসায় দিলাম। এখন যদি আমি রিলোড দিয়ে চেক করি দেখেন এটা কিন্তু আমার ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে হয়তো, বা দেখে আমি এটা ডাউনলোড করেছি, এটা চেক করি না যে কি আছে এখানে ব্যাকগ্রাউন্ডে ইমেজ নাকি আলাদা আলাদা লেয়ার নেয়া কি এমন কি নেয়া। এটা হয়তো একটা ইমেজ বা এই জাতীয় কোনো কিছু। হ্যাঁ এটা একটা ইমেজ, এই যে দেখেন একটা সিডিএনের ইমেজ আর কি। তো আমরা এই ইমেজটাই আমরা আর কি ব্যবহার করি, বা ইমেজটাকে যদি ডাউনলোড করি আমরা দেখি এখান থেকে ডাউনলোড করি ইমেজটাকে। এটা একটা এসভিজি ইমেজ, ডাউনলোড করে আমরা এটাকে আমাদের প্রজেক্ট ফোল্ডারে রাখি। কোথায় রাখলাম দেখিনি আমি, একটু কোথায় রাখছি, প্রজেক্ট লাইভ ক্লাস প্রজেক্ট। আচ্ছা এখানে আমরা কুইকলি একটা ইমেজের জন্যে ফোল্ডার ক্রিয়েট করে নিই, যে আর এই ফোল্ডারটা ইমেজটার নাম দিয়ে আমরা হিরো ব্যানার। তাহলে আমাদের ইমেজটা ডাউনলোড হলো, ইমেজটাকে আমরা এখন কানেক্ট করাও শিখে যাব। তাহলে দেখেন প্রথম যে আমাদের ইয়েটা ছিল, ডিজাইনটা ছিল, এখান থেকে আমরা টেক্সটগুলোকে কপি করি। এখন আপনারা টেক্সট তো লিখতে পারবেন, এই জন্য জাস্ট আমি কপি করতেছি, এখানে দিয়ে দিলাম।
এরপরে কি আছে দেখেন, আমাদের আছে আর একটা প্যারাগ্রাফ টেক্সট। এইবার আপনাদেরকে সুন্দর করে মনে রাখতে হবে দুইটা জিনিস। কোড লেখার সময় কোডকে কিরে আমার কারসার কই গেল, কোড লেখার সময় কোডকে সুন্দর করে অর্গানাইজ করতে হবে। এখন আমি এখান থেকে অপ্রয়োজনীয় স্পেসিংটা কেটে দিচ্ছি। কোডটাকে অর্গানাইজ করতে হবে যেন নিজে অথবা অন্য কেউ যদি কোডটাকে পরে মডিফাই করে সুন্দর করে বুঝতে পারে। অর্গানাইজটা কি দেখেন, এই যে একটা সেকশন প্যারেন্ট আর চাইল্ড বুঝাইছিলাম, এই যে একটা প্যারেন্ট সেকশন, এর মধ্যে চাইল্ড প্রথম যে চাইল্ডটা সেটা এর এক স্টেপ ভিতরে লিখতে হয়। যদি এখানে আর একটা চাইল্ড থাকতো তাহলে এও সরাসরি কি ওই সেকশনের চাইল্ড না, তো এইটাকেও আমরা জাস্ট এক স্টেপ ভিতরে লিখতাম। এখন এই ডিভের ভেতরে আবার আরেকটা চাইল্ড যাকে কি করছি আমরা ওই ডিভের এক স্টেপ ভিতরে লিখছি। তো এইভাবে আর কি কোনটা কার চাইল্ড, প্যারেন্টের থেকে চাইল্ড এক স্টেপ ভিতরে যাবে, এক স্টেপ ভিতরে যে লিখতে হবে। এটা হচ্ছে সুন্দর একটা ফরম্যাটিং, যেটা আর কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আরেকটা জিনিস আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে কমেন্ট লেখা শিখতে হবে। HTML এ কমেন্ট লেখে কীভাবে, লেস দ্যান সাইন, এরপরে এক্সক্লেমেটরি চিহ্ন, দুইটা ড্যাশ ড্যাশ, আবার দুইটা ড্যাশ ড্যাশ দিয়ে গ্রেটার দ্যান সাইন দিয়ে শেষ। এর মাঝখানে আপনি যা লিখবেন সেটা ব্রাউজারে কোনো আউটপুট নাই, জাস্ট যখন এডিটরে আসবেন তখন দেখতে পারবেন। তো এটা কি লিখতে পারি আমরা এখন, যেমন মনে করেন এখানে লিখতে পারি আমরা হিরো সেকশন স্টার্ট হেয়ার। আমাদের অনেক কোড যখন হবে তখন কোড দেখে বোঝাটা কষ্টকর, এর চাইতে কি আমরা সহজে কমেন্ট পড়ে বুঝতে পারি যে এই জায়গাতে কি কাজ করে রাখছি আমি। ক্লাসটা হয়তো আর 5-6 মিনিটে শেষ হবে, আমি নতুন ক্লাসে লিঙ্ক দিব। তো কমেন্টটা পড়ে আমরা সহজে বুঝতে পারি যে কি কাজ এখানে চলতেছে, কি কাজ করেছি, তাহলে সহজেই আমি জায়গাটাকে খুঁজে বের করে নিতে পারি। এই দুইটা জিনিস আপনাদেরকে ফলো করতে হবে, কমেন্ট লেখা আর যে প্যারেন্ট চাইল্ড এক স্টেপ ভেতরে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা সেট করব, ব্যাকগ্রাউন্ড কি এখন তাইলে আমরা এই যে ক্লাস ধরে সেট করতে পারবো? যদি ক্লাস ধরে সেট করি এই যে ক্লাস তো আমার রিপিট হবে, পরেরটাও তো যখন আমরা লিখব দেখেন এটুকু যদি আমি বাদ দিই, পরে নতুন একটা সেকশন যখন করব এই কোডটুকু আর এই ক্লাসটুকু তখন তো আমার সেম থাকবে। তাহলে যদি আমি কি করি, যদি এখানে আমি ক্লাস নেই বা এটাকে আমি যদি ডুপ্লিকেট করি, ওটা এখানে তো এইভাবে ডুপ্লিকেট হয় না, সরি, জাস্ট এটাকে যদি আমি এখন ডুপ্লিকেট করি, এখানে বেশি কপি হয়ে গেছে, এটাকে যদি আমি এখন ডুপ্লিকেট করি, আইডিটা যেহেতু একজনের ইউনিক আইডি এখান থেকে আমি মুছে দিই, তাইলে কি হয়, এই যে ক্লাস যেহেতু মাল্টিপল জায়গাতে যায়, ক্লাসটা কী জন্য লিখতে হবে, ক্লাসটা এমনভাবে আমরা করব যে মাল্টিপল জায়গাতে এটা রিইউজ করা যাবে। ক্লাসটা হবে রিইউজেবল কম্পোনেন্ট আমাদের একটা, যেটা মাল্টিপল জায়গাতে ব্যবহার করে সেম টাইপের সিএসএসটা ব্যবহার করব, বারবার ওই সিএসএসটা যেন আমাদের লেখার প্রয়োজন না পড়ে, এই জন্যে আমরা ক্লাসটা ব্যবহার করব। যেমন এখানে সেকশনটা আর এই যে ইনার যে র্যাপারটা ডিপটা এটা তো আমাদের বারবার রিপিট হবে, তাহলে প্রত্যেকটা সেকশনের জন্য কি আমরা আলাদা আলাদা করে সিএসএস করব, আলাদা আলাদা করে ক্লাস নাম লিখব না, যেহেতু এটা কমন জিনিস ওখানেও যা হবে এখানেও তাই হবে, একই ক্লাস ব্যবহার করব। এই জন্যই ক্লাসের সুবিধাটা এইখানেই। যদি প্রয়োজন হয় এটাকে প্রত্যেক জায়গায় পরিবর্তন করা, সিএসএসটা একবার লিখব প্রত্যেক জায়গায় পরিবর্তন হয়ে যাবে। স্পেসিফিক যদি কোথাও পরিবর্তন প্রয়োজন হয় তখন আমরা আইডিটা ধরে পরিবর্তন করব। যেমন এখানে যদি আপনারা অলরেডি দেখছেন যে ক্লাস দিয়ে সিএসএস ব্যাকগ্রাউন্ড করলে ওটা পরিবর্তন হচ্ছে সব জায়গাতে। এখন আইডি দিয়ে যদি আমরা করি, দেখেন এই যে আইডিটা লিখতে হয় কীভাবে এখন আপনারা জানেন, এখানে সিএসএস লিখতে হয় কীভাবে তাও জানেন। এখন দেখেন আগে যে আমরা লিখছিলাম না ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখন আবার লিখলাম। এখন আবার কে আসলো এতক্ষণ পরে ক্লাসে? আচ্ছা, সেই ব্যাকগ্রাউন্ডটা দেখেন আমরা আবার নিলাম, বলেছিলাম না আমি ব্যাকগ্রাউন্ড মজার জিনিস। দেখেন ব্যাকগ্রাউন্ড দিয়ে তখন কালার দিচ্ছি, এখন ইমেজ দেবো কীভাবে, ব্যাকগ্রাউন্ড ইউআরএল, ওই যে প্যাডিং শিখলাম প্যাডিংয়ের মতো করে এগুলোকেও আলাদা করা যায়। যেমন ব্যাকগ্রাউন্ড কালার যদি লিখি আমরা ব্যাকগ্রাউন্ড কালার, আবার ব্যাকগ্রাউন্ড ইমেজ, এইভাবেও আলাদা আলাদা করা যায়। তবে ব্যাকগ্রাউন্ডটা একটা কি ওই প্রথম প্যাডিংটা লেখার মতো সব জিনিসই
ব্যবহার করা যায়। তো এইবার ভালো করে বুঝবেন, প্রথমে যখন দেখেন ফাইল কানেক্ট করেছিলেন একটা ডট দিয়ে ফোল্ডারে ঢুকছেন, এরপরে ফোল্ডারের মধ্যে ব্যাক স্ল্যাশ দিয়ে ঢুকে ফাইলটাকে অ্যাক্সেস করছেন। এইবার এই জায়গাতে ফোল্ডার স্ট্রাকচারটা আপনাকে সুন্দর করে বুঝতে হবে। দেখেন এখন আপনি আছেন সিএসএস ফোল্ডারের ভেতরে, শিটটা আছে কোথায় আমাদের সিএসএস ফোল্ডারের ভিতরে। সিএসএস ফোল্ডার থেকে বের হয়ে আপনাকে ইমেজ ফোল্ডারে ঢুকতে হবে, ঢুকে এই ইমেজটাকে আবার অ্যাক্সেস করতে হবে। তাইলে এখন কিভাবে করব দেখেন, প্রথম একটা ডট, এটা হচ্ছে আমাদেরকে কি করলো, সিএসএস ফোল্ডার থেকে বাইরে নিয়ে আসলো। পরের ডটটা আমাদেরকে ইন্ডেক্স করাই দিল যে এই ফোল্ডারের বাইরে আসার পরে তাহলে আমাদের এখন আমরা প্রজেক্ট ফোল্ডারে আসি, একটা ডটের পরে আসি আমরা এখন প্রজেক্ট ফোল্ডারে। দ্বিতীয় ডটটা হলো কি, এই ইন্ডেক্সিং করাই দিল যে প্রজেক্ট ফোল্ডারে যা কিছু আছে আমরা এখন সেইটাকে এই জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। এখন একটা আমরা স্ল্যাশ দিয়ে যদি ইমেজ ফোল্ডারের নাম লিখে দিই, তাইলে এখন আমরা ইমেজ ফোল্ডারের মধ্যে ঢুকে গেছি। এখন যদি আমরা এখানে আর একটা স্ল্যাশ দিই, তাহলে ইমেজ ফোল্ডারের মধ্যে যত প্রপার্টি আছে আমরা সেগুলোকে অ্যাক্সেস করতে পারবো। তো এখান থেকে যদি দেখি, আমরা ফাইলের নামটা দিছিলাম আমরা হিরো ব্যানার, আর ফাইলটার ফরম্যাট ছিল এসভিজি। এখন যদি এটাকে আমরা দেখি, আমাদের এখানে চলে আসার কথা, যদি কোনো কিছু আমি ভুল না করি, তাহলে দেখেন আমাদের ইমেজটা কি হয়েছে, ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। এখন এই যে সেকশনটা, এই হিরো সেকশনটার আমি একটা এখানে হাইট দিয়ে দিই, যেহেতু দেখতে একদমই ছোটো লাগছে। এটাকে আমরা একটা কি করি, এখান থেকে আমরা একটা ফিক্সড হাইট দিয়ে দিই, ফিক্সড হাইট না, ঠিক আমরা রেসপন্সিভ একটা হাইট দিই, যেমন 80 VH অর্থাৎ ভার্টিক্যাল হাইট। ভার্টিক্যাল হাইটটা কি, আপনার স্ক্রিনের যে হাইট এইটা হচ্ছে ভার্টিক্যাল হাইট, আপনার স্ক্রিনের যে ওয়াইড এটা হচ্ছে ভার্টিক্যাল ওয়াইড। ভার্টিক্যাল ওয়াইডটাকে আমরা VW লিখি, ভার্টিক্যাল হাইটটাকে, ওকে মিটিং শেষ। মিটিং কি দেওয়া যাবে? হ্যাঁ, আচ্ছা, ভিডিওকে এখানে পজ করা যায়, ভিডিও পজ করা যায় না, যায় সেন্ড করো, হোয়াটসঅ্যাপে মেসেজ রাখো। আচ্ছা, তাহলে সবাই আসুক, আমরা স্টার্ট করি। আচ্ছা, যেটা বলতেছিলাম, ভার্টিক্যাল হাইটটা হলো, ও মাথা ঘুরছে কেন, আচ্ছা, ভার্টিক্যাল হাইটটা হচ্ছে আপনার স্ক্রিনের যে হাইটটা আছে সেই হাইট। ভার্টিক্যাল ওয়াইডটা হচ্ছে আপনার স্ক্রিনের যে ওয়াইডটা আছে সেই ওয়াইড। আমরা এখানে ভার্টিক্যাল হাইট কেন দিলাম, পিক্সেল না লিখে, পিক্সেলটা আমরা আরও বেশি সুন্দর বুঝি, এই জন্যে ভার্টিক্যাল হাইটটা দিলাম, যে এটা কি হয়, স্ক্রিনের হাইট অনুযায়ী, স্ক্রিনের ওয়াইড অনুযায়ী এটা নিজেকে স্কেল করতে পারে। যেমন আমি একটা ল্যাপটপে দেখবো, ওর হাইট অনুযায়ী এর হাইট অ্যাডজাস্ট হবে, একটা বড় টিভিতে দেখবো এর হাইট অনুযায়ী এর হাইটটা স্কেলিং হবে। এক কথা, এটা একটা রেসপন্সিভ এলিমেন্ট, রেসপন্সিভ সিএসএস ভ্যালু, যে কারণে আমরা এখানে ভার্টিক্যাল হাইট লিখলাম। এখন যদি এটাকে আমরা চেক করি, তাহলে দেখেন এখন আমার স্ক্রিনে যতটুকু জায়গা পাচ্ছে ততটুকু নিচে। এখন যদি এটাকে আমি ডানে বামে নিয়ে যাই, দেখেন এখন হাইট, এখন যতটুকু আমার হচ্ছে হাইট পাচ্ছে ওই হাইট অনুযায়ী আর কি এখন আমাকে হাইটটাও নিচ্ছে, যে কারণে দেখা যায় না। ও সরি আমি স্ক্রিনটা শেয়ার করি না।
আচ্ছা দেখেন এই যে ভার্টিক্যাল হাইট দেওয়ার জন্য কি হলো, আমার হাইট যতটুকু পাই এই অনুযায়ী ও নিজেকে অ্যাডজাস্ট করে নেয়। এখন দেখেন এখানে হাইট কম পাচ্ছে, এই জন্য কী হয়েছে, ওর হাইটটা এখন কম হয়ে গেছে। এখন যদি আমি স্প্লিট করে দিই দেখেন হাইটটা বেড়ে গেছে। তো এই কারণে আমরা কি করি যে ভার্টিক্যাল হাইট ভার্টিক্যাল ওয়াইডটাকে ব্যবহার করি। এখন দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড লিখলাম, এর সঙ্গে আরও কিছু সিএসএস প্রপার্টি আছে, সেইগুলোও আমরা দেখি। দেখেন এখন কি হয়েছে, ইমেজটা বারবার রিপিট হয়েছে। ইমেজটা যেহেতু ইমেজটা যদি দেখি আমরা দেখেন 2টা ডট ছিল, এখন আমরা অনেক ডট দেখতে পাচ্ছি, তার মানে কি ইমেজটা বারবার আমার রিপিট হয়েছে। এখন কি করা যায়, ইমেজটাকে আমি চাচ্ছি যে রিপিট হবে না, তাহলে এই রিপিটটাকে নো রিপিট লিখে দিলাম। তাহলে দেখেন এখন আমার ও যে রিপিট হচ্ছিল রিপিটটা হচ্ছে না, তাইলে তো এখন আমার আবার ভেজাল বাড়ছে। ও তো পুরো স্ক্রিন জুড়ে আমাকে আর ব্যাকগ্রাউন্ড সেকশন জুড়ে তো আর আমাকে এখন ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছে না। তাহলে এই জন্য কী করতে পারি, আমরা এখন ব্যাকগ্রাউন্ডের একটা সাইজ সেট করতে পারি। তো সাইজটা দেখেন প্রথমটা আমরা লিখলাম হচ্ছে কভার। কভারের বাইরেও এখানে আরও কিছু আছে, অটো হচ্ছে ইমেজের সাইজ অনুযায়ী যতটুকু দরকার পাবে, ইমেজটা যতটুকু ততটুকু হবে। কন্টেইনার মানে ওর যে ওয়াইড আর হাইট ম্যাচিং করে ইমেজটা অ্যাডজাস্ট হবে। যদি মনে করেন যে ইমেজ হাইট ম্যাচিং হয়ে গেছে, হাইট এই পর্যন্ত চলে আসছে, কিন্তু ইমেজের ওয়াইড অনুযায়ী এতটুকু আসার দরকার, তো ওয়াইডটাকেও রেখে দেবে, ফাঁকা রেখে দেবে, দিয়ে হাইটটাকে অ্যাডজাস্ট করবে। যদি দেখে যে ইমেজের হাইটটা এত দূর আসছে কিন্তু ওয়াইড ম্যাচিং ইমেজ আসছে, তাহলে হাইটটাকে ফাঁকা রেখে দেবে। যদি কভার দিই দেখেন যেমন এটা হচ্ছিল কি ওয়াইডটা লম্বা আমাদের ইমেজটা, নিচে দেখেন ফাঁকা রেখেও অ্যাডজাস্ট করে নিয়েছিল কন্টেন্ট দেওয়ার জন্যে। কভার যদি দিই তাহলে ও ইমেজটাকে কেটে নিজের জায়গায় নিজে নিয়ে যাবে, চারিদিক দিয়ে আর কেউ এখন ম্যাচিং করবে। তো এরপরে যদি দেখি ইনহেরিট তারপর ইনিশিয়াল রিভার্ট, এগুলো যেটা বললাম যে আগের কোনো সিএসএস ভ্যালুকে ওই রিসেট করার জন্য আর কি ব্যবহার হয়, যেটা আমাদের সামনে আসলে আমরা ওটাকে দেখে নেব। তো বেশিরভাগ সময় আমাদের কভার ব্যবহার করার পরে ব্যাকগ্রাউন্ড সাইজ। এবার দেখেন এটা তো এলোমেলো দেখাচ্ছে, বামের দিক থেকে বেশি ব্লু, ডানের দিকে কোনো ব্লুই নাই। এইটাকে এখন তাহলে আমরা ঠিক করার জন্য পজিশন সেট করতে পারি। তো যদি সেট করি ব্যাকগ্রাউন্ড পজিশন, দেখেন সেন্টার, তাহলে হয় কি ও চারিদিক থেকে এখন সেন্টারে চলে আসছে। চারিদিক থেকেও এখন কি হয়েছে আমাদের সেন্টারে নিয়ে আসছে। সেন্টার বাদেও দেখেন আরও আছে বটম, তার মানে ও এখন নিচের থেকে আমাদের হাইটটাকে দিচ্ছে। এরপর যদি লেফট দিই, ইনিশিয়ালি যেটা থাকে লেফট থেকে শুরু হয়, রাইট দিলে রাইট থেকে, টপ দিলে টপ থেকে, এরপরে ইনহেরিট ইনিশিয়াল রিভার্ট, ওই যে কোনো আগের ভ্যালুকে রিসেট করার জন্য। তো এই জায়গাতেও আমাদের এই একই রকমভাবে সেন্টার ব্যবহার করা হয়। পজিশনটাকে আমরা আবার আমাদের কাস্টম প্রয়োজন অনুযায়ী নিতে পারি। পজিশন যেহেতু 2 দিক থেকে হয়, ডানে বামে ওপর নিচে, এই জন্যে এখানে যেমন প্যাডিং লিখছিলাম ওরকম 2টা কনভেনশনে আমরা লিখতে পারি। প্রথমটা হচ্ছে ওপর নিচ থেকে, আর পরেরটা হচ্ছে ডান বাম থেকে। দেখেন যেহেতু প্রথমটা হচ্ছে ডান বাম থেকে, আর পরেরটা ওপর নিচ থেকে। যেহেতু ইমেজটা আমাদের লম্বা, দেখেন এটা আমাদের সরানো করালে এখানে আমরা বুঝতে পারতেছি। আর যেহেতু এর সাইজ দিয়ে আছে কভার, এই জন্য কি হচ্ছে না, এটা হচ্ছে ওপর নিচ থেকে আমরা বুঝতে পারতেছি না। তো আমরা চলুন কন্টেন্ট দিই, তাইলে বুঝতে পারবো। কন্টেন্ট দিলে দেখেন যখন আমরা ওপর নিচ থেকে নড়াচড়া করাচ্ছি তখনও উপর নিচ থেকে নড়াচড়া করতেছে। তো আমরা এখানে মানে কভার আর হচ্ছে সেন্টার, এই দুইটাই আমাদের বেশি ব্যবহার হয় আর কি, ইউজুয়ালি ব্যবহার হয়। তো এটা নিয়ে আসলাম আমরা, এখন এটাকে কপি করি, এইখানে নিয়ে আসি। এই যে আমাদের যে ভ্যালুগুলো ছিল ওটার সঙ্গে এখন আমরা রিপ্লেস করে দিই। এখন আমি একটা রিলোড দিয়ে চেক করলাম, দেখেন ঠিক আছে। এইবার যদি আসি এই যে ইনারের আইটেমসগুলো দেখ